দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর। চাঁদাবাজ অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারা দেশে অভিযান, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং জ্বালানির সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়েছে, বললেন বিদ্যুৎ মন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ নির্দেশনা দেন। সাক্ষাৎকারের শুরুতে প্রধানমন্ত্রী এবং আনসার ও ভিডিপি মহাপরিচালক একে অপরের সঙ্গে কৌশল ও শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপির দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। এ সময় মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আনসার ও ভিডিপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগী আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ ঘোষণা দেন। এ সময় সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্ব ও অবৈধ অস্ত্র প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে জানিয়ে এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেন তিনি। এছাড়া দেশের শান্তি শৃঙ্খলা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষায় জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুইটা বিষয়ে আমি অনুশাসন দিয়েছি যে আমরা খুব শিগগির দেশব্যাপী, বিশেষ করে ঢাকা থেকে আমরা শুরু করব। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। এই দুইটা বিষয় আমরা অগ্রাধিকার ভিত্তিতে নিয়েছি। আশা করি এদেশের সকল জনগণ, আপনারা সবাই সেটাতে আমরা সহযোগিতা দেবেন এবং সহযোগিতা পাব। আমরা সেই দিকেই যাচ্ছি। আমরা জনগণকে এইভাবে আশ্বস্ত করতে চাই যে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যাতে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, আইনের শাসন প্রতিষ্ঠা হয় এবং জনমনের স্বস্তি থাকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঘটনায় সারা পৃথিবীতে জ্বালানির সংকট দেখা দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বাংলাদেশের পূর্ব নির্ধারিত তেলের চালান আটকে গেছে। এই সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। পরে ব্রিফিংয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, যুক্তরাষ্ট্র তাদের সরকারের উচ্চ পর্যায়ে কথা বলবে। এছাড়া তিনি জ্বালানির মজুদ নিয়ে বলেন, মজুদকৃত জ্বালানি কিভাবে সাশ্রয় করে ব্যবহার করা যায় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সব জায়গা থেকে জ্বালানি আনারও চেষ্টা চলছে বলে জানান মন্ত্রী। মজুদকৃত জ্বালানি দিয়ে মার্চ পর্যন্ত চলবে। ঈদের সময় সংকট থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। অসহনীয় বিদ্যুৎ সংকট হবে না বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। এ সময় বিদ্যুতের অপচয় বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। যেটা আছে সেটাকে সাশ্রয় করে আমরা চালানোর চেষ্টা করছি। যুদ্ধ যতদিন থাকবে ততদিন তো এই ক্রাইসিস থাকবে। তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায়, যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি। আমরা স্পট পারচেসে গেছি, স্পট পারচেস সেরকম রেসপন্স পাচ্ছি না। আমরা সব মিলিয়ে এটা যুদ্ধ তো ক্রাইসিস, তো আমরা বলতে পারো যে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি। এখন আমি ইনশিওর করতেছি যে ইফতারি থেকে তারাবি পর্যন্ত
কোনো লোডশেডিং হবে না, আবার সেহরির সময় কোনো লোডশেডিং হবে না। এরকম আমরা প্ল্যান তৈরি করছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে প্রয়োজনে সংযোজন বা পরিবর্তনের সুযোগ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় দুই দেশ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। বলেন, সামরিক কোনো বিষয়ে আলোচনা না হলেও শুল্ক ও নন ট্যারিফ বাধা দূর করে বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ সময় বাণিজ্যমন্ত্রী স্পষ্ট করেন, বিদ্যমান চুক্তিকে ঢালাওভাবে নেতিবাচক বলার কোনো সুযোগ নেই। তারা নিশ্চিত করেছেন যে তারা নতুন সরকারের সাথে কাজ করতে চান। তারা আগামী দিনে কিভাবে আমেরিকান বিনিয়োগ এই দেশে আসবে সেটার জন্য দুই একটা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন, যে এইগুলি দূর করলে আমেরিকান বিনিয়োগের জন্য সেটি সহজতর হবে, বাংলাদেশ একটা উর্বর ভূমি হবে ইত্যাদি আলাপ হয়েছে। আমাদের কিছু নন টেরিফ ব্যারিয়ার আছে যেগুলি দূর করা গেলে তাদের ডেভেলপমেন্ট ফিন্যান্স যেটা আছে সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশ এলিজিবল হবে সেটার জন্য। 1 বছরের মধ্যে 5 কোটি বৃক্ষরোপণের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের পর্যালোচনা সভা শেষে তিনি একথা জানান। বলেন, আগামী মে মাস থেকেই এই কর্মসূচি শুরু হবে। সভায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। আমাদের সরকারের প্ল্যান অনুযায়ী আমরা প্রতি বছর 5 কোটি বৃক্ষরোপণ করব। সেটার পূর্ণ পরিকল্পনা কিভাবে করা যাবে, কারণ মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু। তো আমরা চাচ্ছি যে এবছরই আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে দেশের প্রান্তিক কৃষকদের পহেলা বৈশাখের মধ্যেই কৃষক কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। প্রাথমিকভাবে 9 উপজেলার 9টি ইউনিয়নের 9টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে প্রান্তিক কৃষকদের কৃষক কার্ড দেয়া হবে বলে জানান তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটির সভা শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান। 8টা-9টা উপজেলার মধ্যে যাবে, 9টা উপজেলার 9টা ইউনিয়নের 9টা ডিভিশন, ওইভাবে আর কি। কৃষক তার মোটা দাগে আমরা শুরু থেকে কৃষক যারা প্রান্তিক কৃষক আছে, একেবারে প্রান্তিক কৃষক, তাদেরকে কিছু বেনিফিট দেবো ফ্যামিলি কার্ডের মধ্যে। আর পরবর্তীতে অ্যাকচুয়ালি আমাদের এই কার্ডের মূল উদ্দেশ্য যেটা আছে সেটা হলো উৎপাদন, ভোক্তা, কৃষি জমি, কৃষির পণ্য, ভ্যারাইটি সব কিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অতীতে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান দলীয় প্রভাবের আওতায় পরিচালিত হয়েছে। পুলিশের ইউনিফর্মকে রাজনৈতিক পরিচয়ের প্রতীক বানানো হয়েছে এবং প্রেসক্লাব সহ পেশাজীবী প্রতিষ্ঠানগুলোকেও নিরপেক্ষভাবে কাজ করতে দেয়া হয়নি। দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, গণমাধ্যমের প্রতিনিধিত্বকারী প্রেসক্লাবের মতো প্রতিষ্ঠান নিজেই দলীয় প্রভাবের মধ্যে পড়লে গণমাধ্যমের স্বাধীনতার বাস্তবতা ক্ষতিগ্রস্ত হয়। প্রেসক্লাবকে একটি স্বাধীন ও স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত করতে হলে এর নীতিমালা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সদস্যদের মাধ্যমে নির্ধারিত ও বাস্তবায়িত হওয়া উচিত। এমন স্বশাসিত কাঠামো নিশ্চিত থাকলে গণমাধ্যমের স্বাধীনতা আরও সুসংহত হবে বলেও মনে করেন তথ্যমন্ত্রী। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ সহ অনেকে। আমরা কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত সুদমূলে মওকুফ করেছি। জনগণের জন্য আমাদের প্রতিশ্রুতির বেশ কয়েকটি কাজ ইতিমধ্যেই আমরা বাস্তবায়ন করেছি এবং বাস্তবায়ন করে চলছি। আমাদের এই লক্ষ্য এমন একটা বাংলাদেশ গড়ে তোলা, যেই বাংলাদেশে
সকল ক্ষমতার মালিক থাকবে জনগণ। ক্ষমতার মালিক কেবলমাত্রই জনগণ, এবং জনগণ তার নির্বাচিত সেবকদের মাধ্যমে সেবা গ্রহণ করবে। ফলে ক্ষমতাসীন দল কেবলমাত্রই সেবকের দায়িত্ব পালন করবে, ক্ষমতার মালিক থাকবে জনগণ। জনগণের এই ক্ষমতা নির্বাচিত সেবকের মাধ্যমে দেওয়ার দায়িত্ব হিসাবে আমরা সেবকের দায়িত্ব পালন করব, এবং সেই কাজটা করার জন্যই যে প্রাতিষ্ঠানিক নিয়মকানুন দরকার এবং জনগণের কর্তৃত্ব যাতে নিরবিচ্ছিন্নভাবে বহাল থাকে, তার জন্য যে প্রাতিষ্ঠানিক এবং সাংবিধানিক সংস্কার পরিবর্তন দরকার, সেই লক্ষ্যে আমরা 31 দফা ঘোষণা করেছি। পর্যায়ক্রমে আমরা তা বাস্তবায়ন করতে যাচ্ছি। মুন্সিগঞ্জের লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে সাগর ও সানারুল নামের 2 যুবকের মৃত্যু হয়েছে। গতরাতে উপজেলার সাতঘড়িয়া এলাকার একটি ক্লিনিকে চুরি করতে গেলে জনতার হাতে আটক হয় তারা। পরে তাদের গণপিটুনি দিয়ে আজ সকালে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতাবস্থায় তাদের উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় 2 জনেরই মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে শিগগিরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বাজি, প্রসাধন সামগ্রী এবং ফুচকা তৈরির সরঞ্জামাদি জব্দ করেছে বিজিবি। জেলা সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশন এবং সদর উপজেলার পালপাড়া জোড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ এসব পণ্য জব্দ করা হয়। আটককৃত পণ্যের বর্তমান বাজার মূল্য 2,59,00,000 টাকা বলে জানিয়েছে বিজিবি। দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা 10 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, আটককৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে। সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি মাসের 9 তারিখ ঢাকায় আসবে পাকিস্তান দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বিসিবি জানায়, পাকিস্তান সিরিজের এই দলে জায়গা পেতে যাচ্ছেন আফিফ হোসেন ধ্রুব। সবশেষ বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএলে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন 26 বছর বয়সী আফিফ। 2024 সালের ডিসেম্বরের সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। এদিকে ইনজুরির কারণে পাকিস্তান সিরিজের দলে থাকছেন না তানজিম সাকিব। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম ফিট থাকায় মিরপুরে অতিরিক্ত কোনো পেসার নিতে চাইছে না দল, তাই সুযোগ হচ্ছে না হাসান মাহমুদেরও। আগামী 11, 13 এবং 15 মার্চ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ পাকিস্তান সিরিজের সবগুলো ম্যাচ। হাঁটুর চোটে আগামী বিশ্বকাপে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। চলতি মৌসুমেও আর রিয়াল মাদ্রিদের জার্সিতে ফেরা হচ্ছে না 25 বছর বয়সী এ ফরওয়ার্ডের। আজ এক বিবৃতিতে রদ্রিগোর হাঁটুর চোটের বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব রিয়াল মাদ্রিদ। পরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান রদ্রিগো নিজেই। এর আগে লা লিগায় গেতাফের বিপক্ষে 1-0 গোলের হারের ম্যাচে চোট পান তিনি। যদিও তার আগে থেকেই হাঁটুর ব্যথায় ভুগছিলেন রদ্রিগো। প্রায় 8 মাসের জন্য দলের বাইরে থাকতে হবে তাকে। 2019 সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয় রদ্রিগোর। 2022 বিশ্বকাপে অংশ নেয়ার পর আসন্ন আসরেও কোচ কার্লো আনচেলোত্তির পরিকল্পনায় ছিলেন তিনি। তবে আকস্মিক এই হাঁটুর চোট তার টানা দ্বিতীয় বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে দিল। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর। চাঁদাবাজ অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারা দেশে অভিযান, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং জ্বালানির সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়েছে, বললেন বিদ্যুৎ মন্ত্রী।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।